দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার কথা অনুষ্ঠানে। আমরা কথা বলবো ঢাকার পরিবর্তন নিয়ে, আমরা কথা বলবো ঢাকার না পাওয়া কিছু নিয়ে। প্রিয় মুক্তি ভাই, আমি জানতে চাচ্ছি, আপনারা তো বেশ ঢাকায় যান, তো আমরা দেখেছি ঢাকায় এখন মেট্রো চলে, তো এই মেট্রোটা কোন পর্যন্ত গিয়ে শেষ হয়? মানে এখন যেটা উত্তরা থেকে যে আমি এখন ঢাকায় ভাষায় কথা বলবো, জি জি অবশ্যই, ঠিক আছে। তো আমগো ঢাকা, পুরান ঢাকার ভিতর কিন্তু কোনো কিছু নাই কখন। পুরান ঢাকার ভিতর কিন্তু আগে আমগো সামবাজার, ঠিক আছে, আমগো তাঁতিবাজার, আমগো বাউবাজার, আমগো গ্যান্ডারিয়া, ঠিক আছে, ওই এলাকায় কিন্তু এখন কিছু নাই। আগে কিন্তু এই এলাকাগুলো ছিল আমগো হলো সব গোডাউন, মেইন ওয়্যার হাউস, ঠিক আছে। হারা পুরো বাংলাদেশে কিন্তু আমগো মাল যে অর্থনীতি চাকাটা বলছে পুরো বাংলাদেশে কিন্তু আমগো পুরান ঢাকা থেকে আমগো বুড়িগঙ্গা নদীর হেপার থেকে কিন্তু মাল যেত, ঠিক আছে। এখন কিন্তু ওগুলো যায় না। কে লেগে যায় না? এটা সরকারের দোষ, আমার দোষ না। কারণ সরকার কি করছে? সরকার আমগো ঢাকারে প্যাট্রোনাইজ করতে পারে না। একটা ঢাকা শহরের, ঢাকা পুরান ঢাকা কি বাংলাদেশের সবকিছু? ঢাকা সবকিছু তো পুরান ঢাকা না। মিউনিসিপ্যালিটি অফিস ছিল লক্ষ্মীবাজারে, আপনি জানেন। ওই মিউনিসিপ্যালিটি অফিস এখন লয়ে গেছে ওইখানে, ঠিক আছে, লয়ে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমগো এলাকার ইমপ্রুভমেন্ট তো করবার লাগবে। তো আমাদের, আপনি যে কোশ্চেনটা করছেন, আমার পুরান ঢাকার 9 বাজারের বাড়ি থেকে আমার মালিবাগে, আমার মতিঝিল যাইতে হয়। মতিঝিলে যাওয়ার পর তারপর উত্তরে যাওয়ার লাগবে। মতিঝিল যেতে তো অনেক সময় আমাদের যাইতে ভাই জানছে। ওখান থেকে আমাদের সরকারের আমগো এমপি গুলো যে আছে, আমগো যে মেয়র গুলো আছে, আমি জানি না ওরা কি করে। ওরা কি পুরান ঢাকার ভোটার কি? এরা কি ভোটার না নাকি? তখন কি করবার লাগবে? ওরা তো ভাই লন্ডনে ঠিকই আইছে। আমগো মেয়র তো লন্ডনে ব্যারিস্টার হয়ে গেছে, আমার সেম ইউনিভার্সিটিতে ব্যারিস্টার হয়ে গেছে। তো এরা কি দেখে নাই যে ইংল্যান্ডে একটা ডিএলআর ট্রেনও আছে? এটা মনে করেন খালি ইয়া দিয়ে, পিলার দিয়ে লাগা দেওয়া যায়। তো ওইটাকে ওকে মাথার উপর আয় না। তো আমি কমু যে ভাই দেখো, আমাদের পুরান ঢাকার অনেক ডেভেলপমেন্ট অপরচুনিটি। পুরান ঢাকা দিয়েই পুরো বাংলাদেশ এক সময় ছিল। আগে কিন্তু ইসলামপুর, আমাদের ইসলামপুরে যে মেইন গলি আছে, এটা কিন্তু আমগো মেইন রোড আছে। আমাদের তো দুই পাশে দুইটা ব্রিজ আছে। হ্যাঁ, ইভেন আপনি এই যে মাওয়া এত ডেভেলপ হয়েছে, আপনি ইচ্ছা করলে তো এই যে আমাদের কেরানীগঞ্জের ওই পাশ থেকে দুই ব্রিজ দিয়ে কিন্তু জিএলআর এর মতন কি বলেন আপু, দুইটা লাইন কিন্তু তারা মতিঝিল পর্যন্ত আমাদের লালবাগ থেকে শুরু করে, যদি আপনি যদি তারা লালবাগ থেকে শুরু করে, আর যদি আপনার ইয়া পর্যন্ত যাত্রাবাড়ি পর্যন্ত একটা টাইম জানে, এই মেইন রোডটা আপনার নবপুর দিয়া যেটা গেছে হলো আপনার ইয়া দিয়া, ওই পাশ দিয়ে রায়েরবাজার দিয়ে, রায়েরবাজারের ওদিক দিয়ে, ঠিক আছে। এটা যদি একটা ডিএলআর ট্রেন টানে কিন্তু আমগো ট্রাফিকের প্রবলেমটা অনেকটা সর্ট হয়। আমি 20 বছর আগেও ঢাকা যখন যাচ্ছি, ওই ট্রাফিক পুরান ঢাকা আজকে 20 বছর পরে যাওয়া ধানমন্ডি থেকে জিঞ্জিরা যায়, তার তো জীবন মনে করেন সারাদিন রাস্তায়, সারাদিন নবগঞ্জ যায়। ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আমরা ঢাকার কথা কই, বা ঢাকার আপু এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে। আমাদের ঢাকার আপা, আপনি আছেন আজকে ঢাকায় ভাষায় কই বলছি, ঠিক আছে। আপনি আমগো মহিলা ঢাকাইয়া যারা আছে, আপনি ঢাকার লেগেও কাম করবেন। আপনি নিউ টাউনের খালি মিরপুরে থাকলে কিন্তু হইব না, ঠিক আছে। আপনি পুরান ঢাকায় যাইবেন। পুরান ঢাকার মানুষের কিন্তু আসলে আমি একটু আপনার সাথে অ্যাড করব, আমরা এই ভয়তেই কিন্তু, এই জ্যামের ভয়তে কিন্তু পুরান ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারি না। কেন কি, আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে উইচ ইজ দোয়েল চত্বর থেকেও আমরা শর্টকাটে যে যেতে হয়, এত বেশি। ইভেন আমি আমার যে রিলিজিয়ান, আমার শাখারি বাজার, আমরা প্রায় সময় মন্দিরে যাই, তাঁতিবাজার মন্দিরে যাই, এই জায়গাগুলো, আচ্ছা এই জায়গাগুলোতে প্রতিবার আমি চাই যে ঢাকা গিয়ে যাব, কিন্তু জ্যামের ভয়তে ওই পর্যন্ত গিয়ে আমরা অনেক সময় ফেরত আসি। যে হ্যাঁ, আমরা যদি যাওয়া আরো বেশি, হ্যাঁ আপনি পূজার সময় আপনি বাদই দেন, আমরা নরমাল সময় আমরা পুরান ঢাকা পর্যন্ত পৌঁছানোটা একটু কষ্ট। আমি এখানে পার্টিকুলার বলবো না যে এখানে কোন জায়গায়, এটা হয়তো উনি যেটা বললেন মেয়র ভালো জানবেন কিভাবে করতে হবে, যেহেতু সৎ ইচ্ছা বা তাদের নিজস্ব ইচ্ছা থাকলে কিন্তু তারা চেঞ্জ করতে পারে বাজেট। আসলে কি আমাদের পুরান ঢাকাটাকে, আমাদের ঢাকাটাকে আসলে একটা সাইডে করে ডিপ্রাইভ করে দেওয়া হচ্ছে। এই ডিপ্রাইভটা দরকার নাই। আমরা মানে এই দেশে যেমন এই যে কদিনের কনজারভেটিভ পার্টি যে প্রচারণাটা চালু হলো যে লেভেলিং আপ, লেভেলিং আপ হলো বিভিন্ন বাংলা ইউকে সব জায়গায় যাতে সমান লেভেলের আপ থাকে, সমান লেভেলের ডেভেলপমেন্ট থাকে। শুধু লন্ডনের ডেভেলপমেন্ট হবে, স্কটল্যান্ডের ডেভেলপমেন্ট হবে না, নর্থ হ্যাম্পশায়ার ডেভেলপমেন্ট হবে এটা না। তো এই দেশে আমাদের যারা বাংলাদেশে এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছে, তারাও কিন্তু বড় বড় ইউনিভার্সিটির অ্যাডভাইজার এরকম হচ্ছে। বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ এখন এখানকার জেনারেশনের ছেলেরা বিভিন্ন হার্ভার্ড, অক্সফোর্ড থেকে পড়ে বাংলাদেশে কাজ করছে, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করছে। এটা হলো আপু জাস্ট আমি যদি বলি, যেহেতু মিরপুরের মতো জায়গা, যে জায়গাগুলোতে পৌঁছানো আসলে টাফ ছিল কয়েকটা বছর পিছনে গেলে, ওইখানে যেহেতু অ্যাড হয়েছে, আমার মনে হয় এইদিকে কোনো না কোনো প্ল্যান আছে।
করা উচিত এবং কোনো না কোনো প্ল্যান তো আছে। দেখিনি গভর্নমেন্টের না, আমি আসলে জানি না সেই বিষয়ে আমি কন্ট্রাডিক্টরি থাকলে তো কথা ধরেন বলতে চাচ্ছি না। আমরা সরকারের সমালোচনা না, বাট বলছি যে ব্যক্তিগত উদ্যোগ বাট আমি ব্যক্তিগত কেউ করতে পারবে না, এটা মানে একটা মেয়র প্ল্যান পাস ব্যক্তিগত করে উদ্যোগ এটা নেন। আসলে আসতে হবে। বাট আমি আমার দিক থেকে আসলে এখানে আমি এতটুকু বলতে পারি, এই ঢাকার সাথে কষ্টসাধ্য। যদি মিরপুর থেকে আমি গাড়ি ছেড়ে এবার আমি অনলি 20 মিনিটসে আমি শাহবাগ এসে পৌঁছেছি, গাড়ি ছেড়ে দিয়েছি কারণ যে আমি 2 ঘন্টা আমি আসতে পারতাম না। তো এই যে ইমপ্রুভমেন্টটা এটা অবশ্যই যেহেতু মিডল অফ দ্য সিটি আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, এটার সাথে পুরান ঢাকারও একটা কানেকশন আরও ভালোভাবে যেটা হয় আমি অবশ্যই চাইবো যে এটা হোক এবং আমাদের জন্য ভালো। আমরা যখন দেশে যাই পুরান ঢাকার অনেক খাবার আছে, আপনাদের পুরান ঢাকার তো মানে হালিম থেকে শুরু করে আমি খুবই আমরা আছি পছন্দ করি। ঢাকাইয়ারা, হ্যাঁ, আমাদের ঢাকাইয়ার ডায়লগগুলো আপনারা শুনবেন, শোনার পর আপনারা এটা হাসবেন। না, হাসার কিছু নেই, বাট সুইট, আমার তো ভালো লাগে। ইভেন আমি অনেক পুরান ঢাকার এবং তাদের যে পুরান ঢাকায় ঢুকলেই কিন্তু একটা পোশাকের মানে পার্থক্য দেখা যায়। না, পার্থক্যের সেটা আমি দিলাম, ছেড়ে দিলাম। মতিঝিলের এই আমার কাছে খুব ভালো লাগে, যেমন আমি যখন তাঁতিবাজার যাই, শাঁখারি বাজার যাই, আমার মনে হয় যে একটা ধূপ ধূপ যে একটা গন্ধ, এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা একটা অন্যরকম। যখন আমি একটু খাবারের গন্ধ যেখানে যাব আমি পাচ্ছি, এই যে আপনি একটু আগে বলেন ইসলামপুরে তাঁতিবাজারের মধ্যে যে ইসলামপুরের ফাড়িটার ওখানে যে হ্যাঁ ওয়ারির ওইখানটাতে অনেক খাবারের দোকান, ওগুলোতে গেলে মনে হয় যে এটা খাবারের একটা ফেস্টিভ্যাল শাঁখারি বাজারের ওই পাশটা ঢুকলে আপনি গিয়েছেন কিনা কখনো? জি জি, আমি অনেকবার এই যে ধূপের গন্ধ তারা একটু পর পর কিন্তু তারা ধরাচ্ছেন আগরবাতি ধূপ। ভাই আপু এখানে গিয়েছে, আপু ওখানে খেয়েছে এবং ওই খাওয়াটা আপু আমাদের এখানে খাওয়াবে। ও মাই আপনি চিন্তা করেন না, ঠিক আছে? লুচি দিয়ে নিরামিষ খেয়েছেন কিনা? হ্যাঁ আমার অসাধারণ, ওয়েলকাম সবচেয়ে ভালো জানাবো লাগে আমার লুচি দিয়ে বাসায়। বুন্দিয়া। আমি কালকে একটা হ্যাঁ, খিচুড়ি এটাও খুব খেলাম পছন্দ, আপনাদের হ্যাঁ। প্রসাদে যে খিচুড়িটা করে দুর্গাপূজায় বা কালী পূজায় একটা খিচুড়ি করানো প্রসাদ, ওইটা কালকে আমি খেলাম। তো খেয়ে আমার মনে পড়লো যে আসলে এটা তো আমি পূজার সময় খেতাম আর কি, যে রেয়ার এখানে তো হয় না। আমরা সত্যি, আমি পার্সোনালি যখনই যাই আমি আসলে যেতে চাই, আমি চাই যে মেট্রো রেল এক্সটেন্ড হোক, ডিএলআর হোক, কিছু একটা হোক, আমরা সহজে জানি কুইকলি আমরা হচ্ছে পুরান ঢাকায় পৌঁছাতে পারি। আরেকটা জিনিস আমি একটু কথা বলি আপু, এই যে আমাদের পুরান ঢাকায় কিন্তু শুধু আমাদের ঢাকায় সংস্কৃতি না, বা শুধু একটা ধর্ম রিলেটেড কিন্তু আমাদের সংস্কৃতি না, এটা আপু খুব ভালোভাবে জানে। আমাদের এই সাইডে লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর এই সাইডে এক ধর্মাবলী, আবার আপনার সূত্রাপুর, কোতোয়ালি এক সাইড, তারপর হলো যাত্রাবাড়ি এই সাইডে, লক্ষ্মীবাজার এই সাইডে কিন্তু আরেক ধর্মাবলী। বাট আমাদের ভিতর কখনো এই যে ধর্মীয় সংঘর্ষ বা এরকম কোনো সময় কখনো ছিল না, কোনো সময় আমরা এই জিনিস চিন্তাই করতাম না। বাট এখন আমরা কি দেখছি, আমরা এখন দেখছি কোনো কিছুতেই আসলে ধর্মটাকে টেনে নিয়ে এসে আপনার এটা হলো আসলে এই ধরনের কনসেপ্ট, এই ধরনের কনসেপ্টে আমি সবসময় বিরোধী। বেসিক্যালি এই ধরনের কথা কিন্তু আমরা মিডিয়াতেই দেখি। প্র্যাকটিক্যালি আপনি যদি যান, আমরা ঢাকায়রা কখনোই, আমাদের ঢাকায়রা কখনোই মানে আমরা ঢাকায়রা স্থানীয় কখনোই কোনো ধর্ম বা কোনো বর্ণ এই হিসাবে আমরা করি। আমরা শাকরাইন, আমি যে পরিমাণ শাকরাইন করছি আপু আপনি কল্পনা করতে পারবেন না। আমি যে পরিমাণ শাকরাইনে গিয়েছেন আপু? না, আমার আসলে শাকরাইন দেখেননি। শাকরাইন তো আপনি দেখেনি না, শাকরাইন যে মজা, ঠিক আছে, পাশে যে ঘুড়ি উড়ানো, তারপর বন্ধুদের বাসায় যে কবুতর পালা, তাঁতিবাজার ইসলামপুরে বিভিন্ন বন্ধুদের বাসায়, তারপর বন্ধুদের ছাদের উপর উঠে বিভিন্ন মেয়েদের সাথে দুষ্টামি করা, মেয়েদের সাথে দুষ্টামি করা, এটা কিন্তু আমাদের একটা ধর্মীয়, শাকরাইন কিন্তু একটা ধর্মীয় উৎসব। এখান থেকে এখন এটা ন্যাশনাল অনুষ্ঠান হয়ে গিয়েছে। কারণ একসময় কিন্তু এটা মানে যারা ওই যে হালকাতা থেকে শুরু হয়, হিন্দুদের একটা পূজা আছে শাকরাইনে, ওখান থেকে কিন্তু শুরু হয়। কিন্তু এখন কিন্তু এটা আমাদের ন্যাশনাল। আপনি যদি এটাই বলেন, আমি কয়েক বছর আগেও দেখেছি পহেলা বৈশাখ উদযাপন নিয়ে আমাদের একটা পার্টিকুলার একটা জোনে ঢাকা ইউনিভার্সিটিতে একটু কথা হয়েছে। তা আমরা আসলে ধর্মের ওই জায়গাটাতে না গিয়ে, এটা মিডিয়ার সৃষ্টি, আসলে আন্তরিকতার কোনো অভাব থাকে না ঈদে হিন্দুদেরকে এবং পূজায় মুসলমানদের। এই বাকি যে কথাগুলো আমরা দেখি, এটা একটা বিভাজন এবং মিডিয়ার সৃষ্টি। এতে মনে হয় না আমার এখনো, আমি পূজার সময় তো দেখি, ছবি দেখি যে আমার বন্ধু বান্ধবরা সবাই কিন্তু সেই মণ্ডপে বসে আছে এবং আমাদের ঈদে কিন্তু তারাই আগে ঈদ মোবারকটা দিচ্ছে। আমি পজিটিভ নেগেটিভ যদি দুটো বলি, এখন আমি মনে করি যে বছর 5 বা বছর 4 আগে যে পরিমাণ এই ব্যাপারটা উঠেছিল, আমি এখন নিজেই বুঝতে পারি এই পরিমাণটা একটু কমে গেছে, মধ্যে একটু মনে হয় পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এরকম ধরনের কথা উঠেছিল। হ্যাঁ উঠেছিল। এখন আপনারা যেরকম ধর্ম, আমি যেটাকে বলি যে ধর্মর নিরপেক্ষতার মাধ্যমে আপনারা এটাকে কমিয়ে নিয়ে এসেছেন এবং আমাদেরও, আমার যে ধর্ম, আমি কখনোই, আমি সবসময় আমার ফ্রেন্ডের, আমার বেস্ট ফ্রেন্ড মুসলিম, আমি যাকে আমার অনেকটা গার্ডিয়ানই মনে করি, আমার মেন্টর, হি ইজ মুসলিম। সো আমাদের মধ্যে কখনো আমি এই জিনিসগুলো দেখি না। আমরা পুরান ঢাকা সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে পড়তাম, আমাদের স্কুলে একটা বড় চাঙ্ক অফ স্টুডেন্ট ছিল সনাতন ধর্মাবলম্বী। আমরা আমার জীবনে কখনো চিন্তা করিনি যে তারা আসলে ভিন্ন ধর্মাবলম্বী বা তাদের সাথে আমার ডিফারেন্স কোনো আছে।
আমার কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের আম্মা মারা গেল, সো উনি সনাতন ধর্মাবলম্বী। তো আমার নিজের অনেক কষ্ট লাগছে যে আন্টি তো আমাকে অনেক আদর করতো, নাড়ু খেতাম, আন্টি ইভেন টিউশন সেন্টারে নাড়ু নিয়ে আসতো আমাদের জন্য, বিশ্বাস করেন ভাই। ওই আন্টি মারা গেছে, মনে হচ্ছে যে নিজের একটা বড় কিছু আমি ফিল মিস করছি। সো জিনিসটা হলো এরকম, বাট আসলে এই জিনিসগুলো আসলে আপনি দেখবেন আমাদের পুরান ঢাকায় নিরপেক্ষভাবে সবকিছু দোতলায় হিন্দু থাকে, মানুষ মানুষের চিন্তা করে। যেমন আপনি উইমেন এম্পাওয়ারিং এর কথা বলতেছেন, আমরা এখানে একজন ম্যান একজন উইমেন এইভাবে না চিন্তা করি, আমরা একটা মানুষ, প্রতিটা মানুষকে মানুষ হিসেবে সম্মান দেয়। এবং উইমেন এম্পাওয়ারিং, সরি ভাই আমি একটু বলে নেই, উইমেন এম্পাওয়ারিং এর ক্ষেত্রে আসলে আমি উইমেনদের বলবো যে আপনারা এক্সপেক্ট করেন না যে আরেকজন এসে আপনাকে রিকভার করে চেয়ার বসিয়ে দেবে, যেটা আপু বলেছে। আপনি এক্সপেক্ট করেন যে আপনি অ্যাচিভ করবেন ওই চেয়ারটা নেওয়ার জন্য। আপনি যখন অ্যাচিভমেন্টে যাবেন তখন দেখবেন আপনাকে সবাই চেয়ার ছেড়ে দেবে এবং ওখানে আপনি যে নিজেই বসতে পারবেন। সো ডোন্ট এক্সপেক্ট ফ্রম এনিওয়ান যে সে আমাকে করে দিবে বা আমাকে একটু বুস্ট আপ করতে হবে। নো, বুস্ট আপ এটা পরের বিষয় আছে, আগে আপনি ফার্স্টে ঠিক হন, আপনি নিজের ফার্স্টে কনফিডেন্স হন, তাহলে দেখবেন আপনি পৃথিবীতে কোনো সময় উইমেন এম্পাওয়ারমেন্ট এই ওয়ার্ডটাই আর লাগবে না, তখন হবে সবাই ইকুয়াল। দ্যাটস ট্রু। আমি আপনাকে মানে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে একটা ধন্যবাদ জানাচ্ছি, একটা নিঃশ্বাসে এত সুন্দর মানে যেটা আসলে আমাদের মূল কথা সেটা বলার জন্য আসলে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন দুজনের কথা। আমি বলবো একটা দেশ পরিবর্তন করতে, একটা নগর পরিবর্তন করতে কোনো সরকারের বিশেষভাবে চিন্তা করতে হয় না। সরকারের যিনি আছেন তিনি বাইরে থেকে গিয়েছেন, তারা যদি কিছু চিন্তা করেন যে একটা দেশের রাজধানীকে দুটো ভাগ করেছেন, এক পাশ উন্নয়ন হবে আর এক পাশ উন্নয়ন হবে না, এই ধরনের চিন্তা যদি ফিল নিজে থেকে নেন, উনি হয়তো 5 বছর থাকবেন, 10 বছর থাকবেন, বাট ইতিহাসের পাতায় কিন্তু কখনো উনি ক্ষমা পাবেন না। পরবর্তী প্রজন্ম এসে বলবে এক পাশ উন্নয়ন হয়েছে আর এক পাশ কেন উন্নয়ন হবে। তো আমরা অরাজনৈতিকভাবে আহ্বান করতে চাই যে নতুন ঢাকার পাশাপাশি পুরান ঢাকায় বহু কিছু রয়েছে পরিবর্তন করার, উন্নয়ন করার, আপনারা সেদিকে মন দেন, সেভাবে পরিকল্পনা করেন। আশা করি ঢাকাকে আমরা দেখতে পাবো এখানকার লন্ডনের ভার্সনে। অবশ্যই আমরা এখন মুফতি ভাইয়ের কাছে শুনবো ছাদের যে আড্ডাগুলো, সাকরাইন না, ছাদে যে আমরা আড্ডা দিতাম, আপু কখনো ছাদে আড্ডা দিয়েছেন কিনা? ওই আড্ডাগুলো এখানে কিভাবে মিস করেন? ছাদের আড্ডা সবচেয়ে মজা জানেন কোন জায়গায়? আপনি যদি লালবাগ এলাকায় যান, লালবাগ এলাকায় সবচেয়ে মজা কি জানেন? বাজারের উপরে যে এক এক জায়গায় ছাদের আড্ডা কিন্তু এক এক রকম। লালবাগে সূত্রপুরের দিকে যান, ওখানে ছাদের আড্ডা হলো ঘুড়ি উড়ানো। ঠিক আছে, আপনি যদি লালবাগে যান, আমরা তো গানও শুনতাম অন্য সময়। না ওটা তো আছেই, গান তো শুনতামই আমরা। লালবাগের আড্ডা সবচেয়ে সুবিধা হতো কি বুঝছেন, ছেলেরা যখন ছাদে উঠতো অনেক বাসা থেকে মেয়েরা সব তাকিয়ে থাকতো, এটা খুব ভালো লাগতো। ঠিক আছে, তো আমরা দুষ্টামি করতাম। তারপর মনে করেন আমাদের পুরান ঢাকায় যে নয়াবাজার, এখানে আমরা প্রচন্ড পরিমাণ কবুতর পালতাম। ঠিক আছে, এই কবুতর পালার যে একটা হ্যাবিটটা, এটা ছিল আমাদের খুব বেশি। এবং আমাদের মানে আমাদের প্যারেন্টসের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল এত টাচ, আপনি কল্পনা করতে পারবেন না। আমি ঘুরে উড়াতাম, আমার বাবা ওই ইয়া করে দিত, কি বলে ওই যে মাঞ্জা মেরে দিত, ওয়ার্ডটা হলো মাঞ্জা। ঠিক আছে, তারপর আমি কবুতর পালতাম, আমার বাবা ওই কবুতরের ভিতরে যে একটা আমরা সেলাই দিয়ে পাখনা ইয়ে করে রাখতাম না কয়েকদিনের জন্য, ওটা আমার বাবা করে দিত। সো এই যে সম্পর্কটা, ঠিক আছে, এই সম্পর্কটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। আর গান গাওয়া বলেন, সন্ধ্যাবেলা পর্যন্ত আড্ডা মারা বলেন, মা ডাকান, মানে যত পর্যন্ত সূর্য একদম অন্ধকার না হয়, ঠিক আছে, মা তো ডাকতেছেই আসার জন্য নিচে, কারো আর আসার কোনো খবর নেই। তারপর রাস্তায় আড্ডা থাকলেও আসলে ঢাকা শহরে এটা বিলুপ্তির পথে। এখনকার ছেলেমেয়েরা ছাদে উঠা বা প্রকৃতির সাথে সময় দেওয়া সেটা নাই। গাছ লাগানো, গাছপালা, তারপর গাছ পরিচর্যা করে, এইসব জিনিসগুলো তো আসলে এখন মানে এখন সবচেয়ে মজার কথা হলো দেখেন, মানে এখন স্কুলগুলোতে আপনার শিখিয়ে দিতে হয় গাছ কিভাবে রোপণ করে, মানে এটা তো আসলে বাই ন্যাচারাল আসার কথা ছিল, তাই না? এটা এই জিনিসটা তো বাই ন্যাচারাল আমাদের ভিতরে আসার কথা, বাট এই জিনিসটা এখন আর নাই। আড্ডা কিভাবে দিতেন? দেশের আড্ডাগুলিকে এখানে কিভাবে মিস করেন? আড্ডা তো এখানে আমি সবচেয়ে বেশি যেটা মিস করি, আমাদের বাংলাদেশে আমরা বলি বারান্দা, এখানে বেলকনি, এইটা আমি ভীষণভাবে মিস করি। সো আমার মানে এখানে আমার নিজের বাড়িতে আমি একটু ছোট্ট করে একটু মানে গার্ডেনের আমার রান্নাঘরের পরে একটু জায়গা রেখেছি বারান্দা মতো করে। তো এই যে খোলা জায়গার নিঃশ্বাসটা নেওয়া, এটা আমি খুব মিস করি। এই যে আমরা বারান্দা খুঁজে পাওয়া যায় না, না এখানে পাওয়া যায় না। এবং আমি যখন একটু এই আশেপাশে কোনো একটা দেশে বা শহরে যাই, আমি আগে দেখি মানে হোটেল রুম থাকে বা যা থাকে, আগে একটু বারান্দার রুমটা একটু দেখি। এবং আমি আমার সার্চ পয়েন্টে আমি দেখি যে বেলকনি, আর একটা টিক দিয়ে আমি যাই যে বেলকনি যাবে কিনা। তো বেলকনির সাথে বা ছাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। উনি যেটা বললেন, আমি পতাকা উড়াই নাই, এটা আমার হয়তো ঘুড়ি কখনো উড়াই নাই, বাট ঘুড়ি উড়ানোর সাথে আমার খুবই আমি চাই। আর বাট গাছও আমাদের বাসায় আছে, আমাদের বাসায় অনেক কবুতর আছে। আমার মা খুব সুন্দর সুন্দর খরগোশ পুষে, আমিও খরগোশ পালতাম। হ্যাঁ ইঁদুর পালতাম সাদা। হ্যাঁ, এই না ওটা নাই, বাট আমাদের খরগোশ আছে। এবং আমার বাবা আবার খুব শৌখিন,
আপনি হাসবেন শুনলে, সে আবার কয়দিন পর পরই একটা দুটো করে মুরগি নিয়ে আসে, সেটাকে খাওয়াবে বা আমরা যখন মুরগির যাবো। খাঁচা ছিল তো তাহলে? হ্যাঁ খাঁচা ছিল, এখনো আছে ছাদে, এগুলো সব ছাদে, সব ছাদে করে। ছাদে। আপনাদের সে ওই খামার পাশে বাড়ির তো মতো। বানর নাই, আমাদের এই পাশে তো বানরের জন্য হ্যাঁ, আমরা এগুলো আমাদের- করতে পারতাম আপনি না। তো জানতে পারেন, এখন আমাদের অবশ্য ছাত্র বানর বাজারে কিন্তু আগে বানর বিলুপ্তর ছিল। পথে হ্যাঁ পুরান ঢাকায়। আমি নিজেই দেখেছি। হ্যাঁ, দেখেছেন পুরান ঢাকার বানর? শাখারি বাজারে এটা। শাঁখারী বাজার, তাঁতি বাজার প্রচুর বানর শাঁখারী পাওয়া বাজারে যেত। মোড়ে যে এবং সূত্রাপুরেও কিছু বানর ছিল, জি। তাই না ভাই? মোড়ে ভালো একটা বানর ছিল, বটগাছ ছিল। আমাদের ছাদে আমরা এগুলো করতে পারতাম না। শাঁখারী খেয়ে বাজার ফেলতো মোড়ে সে। যে মন্দিরটা, ওই যে বট গাছ, এখানে অনেক বানর ছিল। হ্যাঁ। আমরা প্রায় সময় গিয়ে ওকে খাবারও দিতাম আমরা একটা। দয়াগঞ্জ, ফরাসগঞ্জ, এই পাঁচটা গ্যাঞ্জারিয়া এখন তো জানি না, মনে হয় অনেক কমে গেছে আর কি। হ্যাঁ, কদিন আগে এখন তো দেখলাম আসলে বিলুপ্ত প্রায়, আগে তো বাদর ব্যাপারটা এরকম ছিল। নিধরণ আন্দোলন আর কি, যে বানরকে যাতে খাবার দেওয়া হয় সরকারিভাবে। এই সাধনালয় ওইখানে দেখলাম যে সাধনার কিছু ওই লোক সাধনার দ্বারাই একটা মানববন্ধন করছে আর কি। গ্যান্ডারিয়া সাধনা, তো বানরকে তারপর মিষ্টির দোকানটার নাম জানি কি, সোনামিয়া মিষ্টির দোকান ছিল। জি, মানে লোকাল যে খুব খাবারগুলো favorite ছিল আমাদের, সেই খাবারগুলো তো এখন আর আগের মতন নাই। আগের মতো নাই আসলে। এখন কি মানে আমি জানি না, পরবর্তী অনেকে আমার সাথে প্রজন্ম। অনেকে এখনো আমার বাংলাদেশে একটা খাবার কমপ্লেন প্রতি- আছে জি, আপনি পুরান বলুন। ঢাকা নিয়ে, জি বলেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইয়েস প্লিজ গো অন। আমাদের পুরান ঢাকার এই যে আমরা একটা ক্রেজ শুনি, হাজি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, জি। এই আমরা যখন এইখান থেকে ওই পর্যন্ত গিয়ে এই বিরিয়ানিগুলোর এতগুলো শাখা প্রশাখা, জি। কেউ বলে এইটা অরিজিনাল, এইটা অরিজিনাল, এই ব্যাপারটা নিয়ে আমি কয়েকবার এটা যেটা হয়েছে আপু, আপনার সাথে আমি এগ্রি করি। আসলে আমরা জানি কোনটা অরিজিনাল। যেমন আপনার হাজি বিরিয়ানি যেটা আমাদের, নান্না বিরিয়ানি যেটা আপনার ইয়াতে আমগো এই পাশে আর বঙ্গবাজারের ওই পাশে, হ্যাঁ ওই পাশে, ওইসব জায়গাগুলো অথেন্টিক জায়গা, ঠিক ওইটা আছে? ছিল original। এখন হলো তারপর বাকি মনে হলো করেন যে সব- দেখা যায় যে অনেকে ওই নামটা ব্র্যান্ডটা ইউজ করে, বাংলাদেশে তো আসলে ল এনফোর্সমেন্ট এত ভালোভাবে হয় না, তো ওই নামটা ব্র্যান্ডটা ইউজ করে মানুষ বিভিন্ন জায়গায়, even if আপনার পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই হাজি বিরিয়ানি, কিন্তু নান্না একটাও কিন্তু বিরিয়ানি similar না, দেখবেন। But একটাও similar না। আসলে কিন্তু কোনো একটা স্বাদ নেই। সিমিলার না। আর আরেকটা জিনিস আপু, আপনারা যেহেতু পুরান ঢাকার না, আমি আপনাদের বলি, যেটা অনেকেই হয়তো অনেকে জানে না, সবাই মনে করে হাজি বিরিয়ানি, নান্না বিরিয়ানি বা এই যে বিরিয়ানির যে ইয়াটা বা বিভিন্ন ফেমাস খাওয়াটা, craze of ক্রেজটা, বিরিয়ানি, ক্রেজ অফ yes. বিরিয়ানি বা ফেমাস খাওয়াটা, এই খাওয়াটা আসলে আমরা যারা পুরান ঢাকা আমরা কিন্তু কম খেতাম। আচ্ছা আমরা কারণ হলো আসলে স্ট্রিটটাই আমাদের খেতাম। খাওয়াটা হতো মেইনলি বাসায়, এবং হাজি বিরিয়ানির চেয়ে 10 টাইমস মজার বিরিয়ানি আমার আম্মু বানাইতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক এবং আছে? আমরা আমরা যে রাস্তায়- কাচ্চি খাই, আমরা যে পুরান ঢাকায় কাচ্চি খেতাম, আমার কাচ্চিটা খুব এক্সপেন্সিভ একটা মানে ইয়া হতো। তো ছোট লিমিটেড যখন অনুষ্ঠান হতো 50-100 তখনই আমরা কাচ্চি, মানে আমাদের ওই যে বিয়েগুলোতে কথা পাকা, তারপর পাঞ্চিন, এইগুলোতেই যারা মানে আমরা কাচ্চি বিরিয়ানির আইটেম করতাম, বিকজ তাহলে এটা ইটস তো- ভেরি এক্সপেন্সিভ ছিল। তো ওই যে কাচ্চি, আমি শিওর যে যারা ওই ইনভাইটেশনে থাকে তারাই খাইছে। এখন এখন বলে, বলে যতই দোকানে যান আপনি কাচ্চি পাবেন না। মুরগি দিয়ে কাচ্চি হবে না, গরু দিয়ে কাচ্চি হবে না, কাচ্চি শুধুমাত্র হবে ল্যাম্ব দিয়ে, মানে খাসি দিয়ে খাসি হবে। দিয়ে, হ্যাঁ, তো হ্যাঁ। এইটা এখন তো ধরেন যে সংস্কৃতি অপসংস্কৃতি, যেটা পরে ডিম দিয়েও বলে কাচ্চি। মনে করেন যে ভাই, এমনও ভেজিটেরিয়ান, হইছে- এমনও হইছে, আমি রেস্টুরেন্টে গেলে, আমি কাচ্চি। রেস্টুরেন্টে গেলে এখানকার যদি কোনো রেস্টুরেন্ট থেকে কাচ্চি মেনু আছে, তো আমি কাচ্চির খুব ফেভারিট, আমি অর্ডার দিই কাচ্চি। তো একদিন এক রেস্টুরেন্টে যা দেখি, সে আমারে বলতেছে, আমি বলছি ভাই কাচ্চি কই, ভাই কাচ্চি এই যে ভাই কাচ্চি, আমি তো ভাই এটা কাচ্চি কেমন হইলো, আপনি তো ভাই রাইসের উপর ভাই কয়েকটা মিট আপনি ছেড়ে দিয়েছেন, এটা আবার কাচ্চি হয় কিভাবে? কেন এটাই কাচ্চি, আপনি জীবনে কাচ্চি খেয়েছেন? আমাকে ভাই এটা সত্যি কথা বলছেন, আমি আসলে ভাই কাচ্চি খাইনি, আপনার আচ্ছা। কাচ্চি আমি কখনো খাই না। না না, এটা আমি আপনি যেরকম আমাদের কাছে লুচি এক্সপেক্ট করেন, আমরাও আপনার কাছে কাচ্চি কাচ্চি এক্সপেক্ট করি। ঠিক আছে, আপনি বলতেছেন না মাউথ ইজ ওয়াটারিং সামওয়্যার। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপু আপনার কাছ থেকে আমরা শুনতে চাবো, আপনি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন, ফ্রি ম্যান অ্যাওয়ার্ড ফ্রম সিটি অফ লন্ডন থেকে। জি, তো এই যে আপনি যে কাজ করে যাচ্ছেন, এই অ্যাওয়ার্ডও পেলেন, এই কাজের পিছনে আপনার মানে উদ্যোগটা কোথা থেকে শুরু হয়? কোথা থেকে আপনি চিন্তা করলেন যে আমি এই ধরনের কাজ করব মানুষের জন্য? যদি সত্যি কথা বলি, আমি আমার নিজের পারসেপশনটা যখন আমি কোনো টেবিলে রাখি, আমার পারসেপশনটা একটু অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়। তো ডিফারেন্ট যখন হয় তখন স্বাভাবিকভাবেই কথাটা আসলে ওইভাবে তারা অ্যাকসেপ্ট করতে পারে না, সে মেয়ে হোক ছেলে হোক, আমরা মেয়েরাও একটু 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 আছি পারে যে না। অ্যাকসেপ্ট করতে পারি না অন্যদের কথা। তো ওইখান থেকে আমার মনে হলো যে আসলে তো এই যে মহিলাদের জন্য কাজ করতে গেলে আগে তো আমার মহিলাদেরকেই মেন্টালিটিটা আগে একটু হলেও আমাদের একাগ্রতা নিয়ে আসাটা জরুরি, এখান থেকেই আসলে আসা। আর যদি কথা বলেন কমিউনিটিতে কোনো কাজ করতে গেলে আমরা যে কোনোভাবে কিন্তু বুলি হই, ভিক্টিমাইজড যদি বলি, এরকম কোনো কিছু হয়তো আমি ফেস করেছি, আমি বলবো না ডিরেক্টলি, বাট এখান থেকে মেইনলি যে হ্যাঁ আমি অন্যদেরকে তো আমি আসলে সবাইকে জনে জনে শুধরাইতে পারবো না, নিজে দেখি আমি নিজে শুধরাইতে পারি কিনা, বা আমি নিজে কারোর জন্য কাজ করতে পারি কিনা, এখান থেকে আসা। আর আমার উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট নিয়ে আরও একটা কথা বলবো, আমার সাথে আপনিও আছেন আমার উইমেন এম্পাওয়ারমেন্ট সামিটে, আপনি আমাকে সাপোর্ট করছেন, ভাইয়া সাপোর্ট করছেন।
আমার হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ড হিসেবে বলবো না, সে অ্যাজ এ সাপোর্টার মানে আমার প্রোগ্রামকে সে সাকসেসফুল করার জন্য মানে আমরা সবসময় বলি না একটা পুরুষের সাকসেসের পিছনে একটা মহিলা সব সময় থাকে, তো সেম একটা মহিলার পিছনে একজন পুরুষ থাকে এবং সেটাকে আমরা ইকুয়ালি, আমরা ছেলে মেয়ে আমরা বেশি চাই না, আমরা ইকুয়ালিটিটাকে কনফার্ম করতে চাই। এছাড়াও আমাদের সোহেল আহমেদ নামে আমাদের ভাই আছেন, উনি আমাকে অনেক হেল্প করছেন, আমার একটা ছোট ভাই আছে তানভীর, সে আমাকে অনেক হেল্প করছেন। মানে এরা সবাই মিলে আমাকে যেভাবে হেল্প করছেন, আমাকে থ্রু দ্য ওয়ে আমাকে সার্বিকভাবে, আমাদের আইনজীবী মিতা আপা আছেন, নাম না বললেই না, আজকেও কথা হয়েছে। সো এই বিষয়গুলো, এই যে আমার অন্য যে আপুরা আছে, একটা আপু স্টল নিয়ে কথা বলছেন পাপিয়া, আমি এই জন্যই নামগুলো নিতে চাই, হয়তো তারা আমার নামটা নিয়ে হয়তো কাজের জন্য আরেকটু অনুপ্রেরণা পাবে। তো তারা কমিউনিটির জন্য কাজ করছে, কমিউনিটির বাহিরে গিয়ে একটা প্ল্যাটফর্মে গিয়ে আমরা কাজ করতে চাই, যেটা কিনা বাংলাদেশে আমি স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করছি, এখানে আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করার চেষ্টা করছি, যে জিনিসগুলো আমরা চাই যে সবাই একটু এগিয়ে আসুন অবশ্যই। এবং এখান থেকেই আমার আমি যখন ফ্রিম্যান অ্যাওয়ার্ডটা পাই, আমি আসলে জানতাম না আমি উইমেন অ্যাক্টিভিস্টের ক্যাটাগরিতে আমি পড়েছি, বাট যেদিন আমি হাতে পাই আমার মনে হচ্ছে একটা সন্তানের মতো, কারণ আমি হাতে পাওয়ার পরে আমি দেখেছি যে এটা উইমেন অ্যাক্টিভিস্ট লেখা। সো এর আগ পর্যন্ত আমার নামের সাথে উইমেন অ্যাক্টিভিস্ট পদবিটা ছিল না। সো এই পদবিটা পাওয়ার পরে যে একটা অনুপ্রেরণা, এই যে আমার মধ্যে যে শক্তিটা এখন আরও ক্রিয়েট হয়েছে যে হ্যাঁ আমি পারবো, এটা আসলে অন্যরকম। এটা আমি আসলে কিছুর সাথেই আমি ভাইয়াকে বলতে পারবো, কারণ তার নামের সাথে ব্যারিস্টার আছে। এই যে একটা বিষয় যে হ্যাঁ সেটাকে ওন করতে পারে, এই উইমেন অ্যাক্টিভিস্ট যখন আমি ফ্রিম্যান অ্যাওয়ার্ডটা পেয়েছি, এটাও আমার সাথে এরকমই কাজ করছে যে ইয়েস আই ক্যান ডু সামথিং। এইটাই আমার মধ্যে এখন আমার পার্টিকুলারলি আমি আমার যত সহকর্মী আছে বা আমাদের মেয়ে আমরা যারা আছি বা আমাদের যে ইভেন আমাদের অনেকগুলো, আমরা লন্ডনে সবচেয়ে বেশি ডিপ্রেশনে আছি, বাট সবচেয়ে খারাপ জিনিস যেটা কেউ বুঝেই না যে তারা ডিপ্রেশনে আছে। সো যারা ডিপ্রেশনটাকে খারাপ মনে করেন, আমি দর্শকের উদ্দেশ্যে বলবো এটাকে আপনারা এভাবে নেবেন না। আমরা যখন এনএচএসে যাই আমরা জানি যে পোস্টনেটাল ডিপ্রেশন আছে, অ্যান্টিনেটাল ডিপ্রেশন আছে, ভেরি ন্যাচারাল, ইটস জাস্ট আ প্রসেস অফ চেঞ্জিং হরমোন। সো আমাদের ম্যানোপজ হচ্ছে, আমাদের যারা ইয়াং মেয়ে আছে তারা নতুনভাবে নিজেকে খুঁজে পাচ্ছে, এই বিষয় নিয়ে আপনারা নিজেরাই অনেক কথা বলুন। ইন্টারনেট, গুগল, ইউটিউব, মানে অনেক কিছু আছে, নিজেরাই দেখুন। আমরা মনে হয় যে এর থেকে ভালো কিছু নেই, আসলে নিজে এডুকেট হওয়ার জন্য নিজেকেই আসলে গো থ্রু করতে হবে। আমরা আসলে শুধুমাত্র বলতে পারবো, বাট যাওয়াটা করাটা এটা হচ্ছে আপনাদের উপরে। এবং আমরা চাই যে আপনারা 6 জুলাইতে আসুন, আপনারা এইবার আসলে হয়তো আমরা আরো বড় করে সামনের বার করতে পারবো। এবং আমরা চাই সব ছেলেরা এবং মেয়েরা, এটা মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট হলেও, আমি আবার বলছি সামিটটি মহিলাদের হলেও পুরুষ এবং নারী দুজনেকে আমরা অগ্রাধিকারে রাখি এবং এটা একটা ফ্যামিলি ইভেন্ট। প্লিজ। ধন্যবাদ আপু আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে, নাফিস, ঢাকা নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে, এখানে কি ধরনের কিছু করতে চান বা ঢাকার যারা আছেন তাদেরকে নিয়ে? এটা আসলে খুবই সুন্দর কথা। ঢাকা নিয়ে কি করতে চাই, এটা একটা বড় প্ল্যাটফর্ম হলো এই ঢাকার কথা, ঠিক আছে? এই ঢাকার কথা, এই প্ল্যাটফর্মটা আমরা আসলে আমি, আপনি এবং আমার কিছু ভাই, আমরা সবাই মিলে একসাথে কেন করেছি, কেন কথা হলো যাতে আমরা একটা প্ল্যাটফর্ম পাই যেখানে আমরা ঢাকার কথা, ঢাকা বিষয়ে কথা বলতে পারি, ঢাকার মানুষকে জানতে পারি। সো আমি সবাইকেই বলবো যে দেখেন, আপনারা যারা ঢাকার মানুষ আছেন তারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন, যারা ঢাকার মানুষ না তারা আরও বেশি যোগাযোগ করবেন আমাদের সাথে। বিকজ আমরা আসলে ঢাকা বলতে ঢাকাকে প্রমোট করি, এর মানে এটা না আমরা অন্য কোনো ডিস্ট্রিক্টকে প্রমোট করি না। আমি আমার পুরো বাংলাদেশকে প্রমোট করি। আমি বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে, যতগুলো গ্রাম আছে, গঞ্জ আছে, আমি সব জায়গাকে প্রমোট করি। বাট ঢাকার সাথে তাদের সাদৃশ্যতা কি, সামঞ্জস্যতা বা ব্রিজ করার জন্য আমাদের এই ঢাকার কথা, এই প্রোগ্রামটা আমাদের, এবং গত 6 মাস ধরে আমাদের এই প্রোগ্রামটা চলছে এবং এই চেষ্টাটা কিন্তু সব আপনাদের জন্য। তো আপনারা যারা ঢাকার মানুষ আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যারা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ আছেন আপনারা যদি ঢাকার কথার সাথে সম্পৃক্ত হতে চান প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। রাকেশ ভাই আছে, জোসেফ ভাই আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে আমি সাথে একই কথা বলতে চাই। ঢাকার কথা শুধুমাত্র জন্মগত ঢাকাইয়া তাদের জন্য না, ঢাকার কথা আপনি ঢাকায় 1 সপ্তাহ রয়েছেন, ঢাকার ওই জায়গাটা আপনাকে ভালো লাগিয়েছে, ভালোবাসা ফেলে এসেছেন, ঢাকার একটা খাবার খেয়ে আপনি 20 বছর পরে মনে করছেন যে আমি আবার খেতে চাই, সেই কথা বলতেই আমরা ঢাকার কথায় আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। ঢাকাবাসী হতে হবে বা ঢাকায় ছিলেন ওরকম না, ঢাকা নিয়ে যদি 1 সপ্তাহের গল্প আপনি বলতে চান আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।